এক সন্ন্যাসীর জন্মদিনের আড়ালে রয়ে যায় এক বিপ্লবীর মৃত্যুদিন। মৃত্যুদিন বললে অবশ্য তার আত্মবলিদানের মাহাত্ম্যকে খাটো করা হয়, বলা ভালো শহীদ দিবস। 12ই জানুয়ারি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন তা জনে জনে জানেন। উল্লেখযোগ্যভাবে একই দিনে দেশবাসীর মনে স্বাধীন ভারতের স্বপ্ন বুনে শহীদ হওয়া মহাবিপ্লবী মাস্টারদা সূর্য সেনের হত্যাতিথি তা ভুলতে বসেছি আমরা। মাস্টারদার সঙ্গে একই দিনে ফাঁসি হয় আরেক স্বতন্ত্রতা সেনানী তারকেশ্বর দস্তিদার। বিপ্লবী সূর্য সেনের আসল নাম সূর্য কুমার সেন, ডাকনাম কালু। জন্মেছেন 22শে মার্চ 1894 সালে। তদানীন্তন চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় বাস ছিল তাদের। মা শশীবালা সেন এবং বাবা রাজমণি সেন। 2 পুত্র ও 4 কন্যা রেখে তাদের অকাল প্রয়াণের পর কাকা গৌরমণি সেনের কাছে বড় হন সূর্য সেন। পড়াশোনা দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়, নন্দনকাননের ন্যাশনাল হাই স্কুল হয়ে চট্টগ্রাম কলেজ। কিন্তু তৃতীয় বর্ষের কোনো এক সাময়িক পরীক্ষায় ভুলক্রমে টেবিলে পাঠ্য বই রাখার কারণে কলেজ থেকে বহিষ্কৃত হলে পড়তে আসেন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে। 1916 সালে সূর্য সেনের হৃদয়ে বৈপ্লবিক চিন্তাধারার উন্মেষ ঘটান তার শিক্ষক সতীশচন্দ্র চক্রবর্তী। যখন সূর্য সেন বহরমপুর কলেজে পড়তেন তখন সতীশচন্দ্র চক্রবর্তী যুগান্তর নামক বৈপ্লবিক দলের সাথে যুক্ত হন। 1918 সালে চট্টগ্রামে ফিরে এসে সূর্য সেন ভারতের জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখার সভাপতি হন। বিএ পাশ করে চট্টগ্রামে ফিরে সেই ন্যাশনাল হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। 1920 থেকে 1922 পর্যন্ত অসহযোগ আন্দোলনের সময় স্কুলটি বন্ধ হয়ে গেলে দেওয়ান বাজারে অধুনা লুপ্ত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে যোগ দেন। এই সময় থেকে বিপ্লবী দলের সঙ্গে তার সখ্য গভীরতর হয়ে ওঠে এবং তিনি হয়ে ওঠেন বিপ্লবীদের মাস্টারদা। 1919 সালে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ার নগেন্দ্রনাথ দত্তের 16 বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তকে বিয়ে করেন। আত্মীয় স্বজনের চাপে বিয়ে করলেও মাস্টারদার মনে এ ধারণা বলবৎ ছিল যে বিবাহিত জীবন তাকে কর্তব্য ভ্রষ্ট ও আদর্শচ্যুত করবে। ফলে স্ত্রীর সঙ্গে তিনি একদিনও কথা পর্যন্ত বলেননি। মাস্টারদা যখন রত্নগিরি জেলে আটক তখন তার স্ত্রীর কঠিন টাইফয়েড রোগ হয়েছিল। স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকা পুষ্পদত্ত এ জীবনে আর বিপ্লবী নেতার দেহ মনের সান্নিধ্যে যেতে পারেননি। সেই সময় অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন, নগেন বা জুলু সেন, চারুবিকাশ দত্ত এবং আরও অনেকে চট্টগ্রামের বিপ্লবী দলে যুক্ত ছিলেন, কিন্তু তাদের কার্যকলাপ ছিল সীমাবদ্ধ। বাংলাদেশে বিপ্লবীরা 2টি দলে বিভক্ত ছিল, অনুশীলন দল ও যুগান্তর দল। বহরমপুর থেকে ফেরার পর সূর্য সেন যুগান্তর দলে যোগদান করে দলকে উজ্জীবিত করতে চেষ্টা করেন। তিনি 2টি দলকে একত্রিত করারও চেষ্টা করেন। ধীরে ধীরে তার দল চট্টগ্রামে অধিক সক্রিয় হয়ে ওঠে। চট্টগ্রামের ছাত্রগণ ক্লাস বয়কট করে এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন উন্মুক্ত স্থানে সভা সমিতি করতে থাকে। 2টি উল্লেখযোগ্য ঘটনা ঘটে এই সময়। প্রথমত, ইংরেজদের মালিকানাধীন জাহাজ কোম্পানিতে শ্রমিকদের ধর্মঘট এবং দ্বিতীয়ত সিলেট ও কাছাড়ে ইংরেজ মালিকানাধীন চা বাগানে শ্রমিক ধর্মঘট। ইংরেজ পুলিশ ও গোর্খা সেনাদের গুলি চালনায় চাঁদপুর চা বাগানে কিছু শ্রমিকের মৃত্যু হয়। এর প্রতিবাদে আসাম বেঙ্গল রেল ধর্মঘট হয়। এর ফলে কংগ্রেসের এক নেতা যতীনমোহন সেনগুপ্ত ও কাজেম আলী শেরি চট্টগ্রাম সূর্য সেনের সাথে সম্মুখে প্রকাশিত হন। সূর্য সেন শিক্ষকতা ছেড়ে অসহযোগ আন্দোলনে যুক্ত হন এবং দেওয়ান বাজারে অবস্থিত শ্যামাশ্রম থেকে বিপ্লবীদের
ও চট্টগ্রাম কংগ্রেসের অন্যান্য কাজ পরিচালনা করেন। চট্টগ্রামে বিপ্লবী দল সূর্য সেনের নেতৃত্বে সংগঠিত হয়, কারণ গান্ধীজির আন্দোলনে স্বরাজ পাওয়া যায়নি। তখন চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন নিয়ে যাওয়া হতো। যুদ্ধের পর গ্রেপ্তার হন সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী। তাদের উভয়কেই জেল থেকে ছাড়া হয় 1928 সালের শেষে। তারা পুনরায় চট্টগ্রামে বৈপ্লবিক কার্যকলাপ শুরু করেন। সূর্য সেন বিপ্লবীদের জন্য চট্টগ্রামে একটা ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেন এবং আদেশ দেন স্বাস্থ্যের ও মানসিক অবস্থার উন্নতি সাধনে প্রাত্যহিক ব্যায়ামের সাথে সাথে সাঁতার কাটা, নৌকো চালনা, গাছে চড়া, লাঠি খেলা, ছুরি চালনা, মুষ্টিযুদ্ধ শেখা। মাস্টারদা তাদের অস্ত্রশস্ত্র বানানোর প্রশিক্ষণ দেন। তিনি চট্টগ্রামে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির শাখা প্রতিষ্ঠা করেন। 1929 সালে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্মেলনের সভাপতিত্ব করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই সম্মেলনে সূর্য সেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই বছরেই বিপ্লবী যতীন্দ্রনাথ দাস লাহোর জেলে 63 দিন অনশনের পর মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় সারা বাংলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিটিং মিছিলের উত্তেজনার মাঝেই সূর্য সেন দলের সদস্যদের সামনে আন্দোলনের পুনঃ লড়াই প্রক্রিয়া বর্ণনা করেন। তারা সকলেই ভারতের স্বাধীনতার লক্ষ্যে তাদের জীবন উৎসর্গের শপথ নেন, আর সেই কারণে তারা ঘোষণা করে মৃত্যু প্রকল্প। 1929 সালের ডিসেম্বর মাস ছিল প্রাথমিক আক্রমণের তারিখ, কিন্তু পুলিশের সক্রিয় কার্যকলাপে সে তারিখ পরিবর্তিত হয়। এই সময় সূর্য সেন একটি গোয়েন্দা দল গঠন করেন, যার সদস্যরা চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্যাদি বানানোর প্রশিক্ষণ নেন। তারা তাদের প্রশিক্ষণ জানুয়ারি থেকে 1930 সালের ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যান। সূর্য সেন তাদের দলীয় ঘোষণা গোপনে বিতরণ করেন। সেই ঘোষণাগুলোতে সূর্য সেন চালাকি করে একটা নকল তারিখ ঘোষণা করেন, যাতে বলা হয় বিপ্লবীরা নিষিদ্ধ পুস্তিকা চট্টগ্রামের গান্ধী ময়দানে পাঠ করে আইন অমান্য করবেন। প্রকৃত তারিখ ছিল 18 এপ্রিল। 1930 সালের 18 এপ্রিল সশস্ত্র বিপ্লব ছিল সূর্য সেনের নেতৃত্বে দীর্ঘদিনের প্রস্তুতি এবং যথাযথ পরিকল্পনার ফলাফল। এই বিপ্লব শুরুর দিকে সাধারণ অহিংস আন্দোলন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি সহিংস আন্দোলনে দাঁড়ায়। বিপ্লবীদের প্রথম ঘোষণা ছিল সশস্ত্র বিপ্লবের লক্ষ্য স্থির করা, এবং দ্বিতীয় ঘোষণা ছিল ঔপনিবেশিক সরকারের বিপক্ষে লড়াই করার উদ্দেশ্যে দেশের যুবা পুরুষদের রিপাবলিকান আর্মিতে যোগদান করানো। কিন্তু এর জন্য দায়ী কারা মাস্টারদা? দায়ী আমাদের চিরন্তন স্বভাব। আমরা দল করতে জানি, ঝগড়া করতে জানি, কিন্তু একতায় আবদ্ধ হতে জানি না। 18 এপ্রিল ছিল গুড ফ্রাইডে, এবং উচ্চপদস্থ ইউরোপিয়ান কর্মচারীরা ক্লাবে উপস্থিত ছিলেন না। বিপ্লবীরা ইংরেজদের সহায়ক বাহিনীর অস্ত্রাগারে কিছু ভারী অস্ত্রশস্ত্র দেখতে পান, কিন্তু সেখানে কোনো গুলি ছিল না। সুতরাং বিপ্লবীরা এই অভিযানে কোনো আশাব্যঞ্জক ফল লাভ করেননি। সূর্য সেন চট্টগ্রাম জেলে অতর্কিত হামলার মাধ্যমে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি জোগাড় করতে পারতেন, কিন্তু একজন বিপ্লবী হিমাংশু বিমল সেন ভয়ঙ্করভাবে পুড়ে যান যখন তিনি জেলখানায় আগুন লাগাতে যান। এরপরে সূর্য সেন পাহাড়ে আশ্রয় নেন এবং দলের বয়স্ক সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে বিপ্লবীরা ব্রিটিশ অফিসারদের উপর আক্রমণ চালাবে। মাস্টারদা বিপ্লবী লোকনাথ বলকে নিযুক্ত করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সেনাপতি হিসেবে এবং দায়িত্ব অর্পণ করেন বিপ্লবের দিক নির্দেশ করার জন্য। ভয় পেয়ে পেছিয়ে যেও না, মনে রেখো তোমাদের মতো নিষ্ঠাবান কর্মীর উপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। 1930 সালের 22 এপ্রিল বিপ্লবীরা যখন জালালাবাদ পাহাড়ে অবস্থান করছিল, সে সময়
সশস্ত্র ইংরেজ ব্রিটিশ সরকার প্রধান দলটিকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। ইতিমধ্যে সরকার 24শে জুলাই 1930 সালে চট্টগ্রাম কোর্টে একটি বিশেষ বিচার সভায় বিচার শুরু করেন। মাস্টারদা তার কার্যকলাপ চালিয়ে যান। 1932 সালের জুন মাসে তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তকে ডিনামাইট দিয়ে চট্টগ্রাম জেল ধ্বংস করতে বলেন, কিন্তু এ পরিকল্পনা ভেস্তে যায় এবং 11 জন বিপ্লবী এই কারণে গ্রেপ্তার হন। সূর্য সেনকে ধরার জন্য পটিয়া এবং গোমদন্ডিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকার 5,000 টাকার পরিবর্তে 10,000 টাকার পুরস্কার ঘোষণা করে। ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু নির্মল সেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। 24শে জুন প্রীতিলতা চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবে সফল অভিযান চালান, কিন্তু গুলিতে আহত হন এবং তৎক্ষণাৎ সায়ানাইড পান করে তল্লাশি চালিয়ে পুলিশ সূর্য সেনের স্বহস্তে লেখা অর্থসমাপ্ত আত্মজীবনীর খাতা উদ্ধার করেন। সেই খাতার ওপরে লেখা ছিল বিজয়া। বিচারকালে সেই বিজয়ার লিখিত বক্তব্যই রাজদ্রোহ ও ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে আদালতে তুলে ধরে ব্রিটিশ শাসকেরা। যুগান্তর দলের চট্টগ্রাম শাখার নতুন সভাপতি তারকেশ্বর দস্তিদার প্রস্তুতি নিয়েছিলেন সূর্য সেনকে চট্টগ্রাম জেল থেকে উদ্ধার করতে, কিন্তু পরিকল্পনা প্রকাশিত হয়ে পড়ে। সুতরাং সকলেই হতাশ হন। অন্যান্য বিপ্লবীদের সাথে তারকেশ্বর গ্রেপ্তার হন। 1933 সালে বিশেষ বিচার সভায় সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্তের বিচার হয়। 1933 সালের 14ই আগস্ট সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারকে ফাঁসির হুকুম দেওয়া হয়, আর কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। মামলার রায় প্রদানের পর 3 জন বিপ্লবীর পক্ষে কলকাতা হাইকোর্টে আপিলের আবেদন করা হয়। 14ই নভেম্বর 1933 সালে হাইকোর্ট প্রদত্ত রায় স্পেশাল ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বহাল থাকে। ক্রন্দন একটি মহাপ্রাণের স্পর্শে জেগে ওঠে লক্ষ প্রাণের অবলুপ্ত চেতনা। সন্ত্রাস নয় সংগ্রাম, মৃত্যু নয় মৃত্যু, যে মানুষের আহ্বান করে আয় 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 তোরা। ইতিহাস বলছে 1934-এর 12ই জানুয়ারি ব্রিটিশের চোখে ডাকাত মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়, কিন্তু দেশমাতৃকার জন্য হাসতে হাসতে ফাঁসির রজ্জু গলায় পড়তে পারেননি তারা। কারণ ফাঁসির আগেই গায়ের জ্বালা মেটাতে বিপ্লবী সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের ওপর আসরিক অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ। নৃশংসভাবে পিটিয়ে হাতুড়ি দিয়ে সূর্য সেনের দাঁতগুলি ভাঙে, নখগুলি থেঁতো করে উপড়ে ফেলে গোটা শরীরের সমস্ত হাড়পাঁজরা টুকরো টুকরো করে। অত্যাচারের চোটে চৈতন্য হারান সূর্য সেন। সেই অবস্থাতেই তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয়। এমনকি সরকারিভাবে মৃত্যু ঘোষণার পরে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের মরদেহ পরিবারের হাতে তুলে দিয়ে সৎকারের ব্যবস্থাও করা হয়নি। মাস্টারদা অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পরে ভারত বিভক্ত হয়ে যায় এবং মাস্টারদার জন্মস্থান এবং সকল কিছু বর্তমান বাংলাদেশে পড়ে। মাস্টারদার বীরত্বগাথা বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও পড়ানো হয়ে থাকে। মাস্টারদাকে সম্মান জানাতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রাস্তার নাম, বিশ্ববিদ্যালয় হলের নাম আছে। পশ্চিমবঙ্গেও কিছু স্থাপনার নাম মাস্টারদার নামে আছে। 1980 সালে নির্মল চৌধুরী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামে একটি চলচ্চিত্র বানান, যার কিছু কিছু অংশ এখানে ব্যবহৃত হয়েছে। বলিউডে ইতিমধ্যেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নিয়ে 2010 সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত খেলে হাম জি জান সে শীর্ষক একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পায়।
क्रांति को ना तो मैंने जन्म दिया है और ना ही उसका अंत में तय कर सकता हूं। 2012 সালে বেদব্রত পাইন পরিচালিত চিটাগং নামে অপর একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ভেঙে ফেলে করে রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদী তারা রইল কপাট ভেঙে ফেলে করে রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট তারা রইল কপাট ভেঙে ফেল কর রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য